সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এর গণিতের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান কি হবে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ অর্থাৎ ক্রমান্বয়ে দেখব। চলো। জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর প্রথম প্রশ্নটা ছিল নৈবেত্তিকের 5 কমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত হবে। তো ম্যাজিক সংখ্যা নির্ণয়, একটা ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের ফর্মুলাটা কি ছিল, অর্থাৎ সূত্রটা ছিল n ইন্টু এন স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত বলছে? 5 কমের, অর্থাৎ n এর মান কত হবে? 5। তাহলে 5 দিলাম, 5-এর ওপরে কি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন 5 এর সাথে গুণ হবে কি, 5 5 25 আর একে 26 ডিভাইডেড বাই 2। এখন যদি এটা আমরা কাটাকাটি করি কত আসবে? 13। তাহলে 5 13 কত? 65। অর্থাৎ আমাদের এই যে 1 নম্বর প্রশ্ন, এটার উত্তর কত হবে? গ নাম্বারটা 65 হবে আমাদের কি উত্তর। 2 নম্বর প্রশ্নটা ছিল যে 1 থেকে 40 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টির বর্গ কোনটি। এখন 1 থেকে 40 পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টি আছে, অর্থাৎ 1 3 5 এভাবে তোমরা গুণে দেখবে যে এইভাবে বিজোড় সংখ্যা আছে কয়টি? 20টি। এখন আমরা এইটা জানতাম যে ক সংখ্যক যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে তার সমষ্টি হবে কি, ক স্কয়ার। তাহলে এখানে বিজোড় সংখ্যা কয়টা আছে? 20টা। তাহলে এই 20-এর উপরে কি হবে? বর্গ হবে। তাহলে কত হবে এটার রেজাল্ট? 400। অর্থাৎ এখান থেকে কত আসবে আমাদের? ক নাম্বারটা হবে কি উত্তর? 400। এরপরের প্রশ্ন বলছে 34 থেকে 98 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তোমরা জানো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে কতটি? 25টি। এখন দেখো 1 থেকে 24 এইগুলো কিন্তু এর মধ্যে নাই, প্রশ্নে নাই। তাহলে 1 থেকে 24-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? 1 থেকে 24-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কত? 2 3 5 7 11 13 17 19 23। তাহলে কয়টা হলো? চারটা। চারটা 8টা 9টা। এই 9 যদি আমরা এখানে বাদ দিই তাহলে কত হবে? 16। এই 16টি হলো উত্তর। তার মানে 24 থেকে 98 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে 16। পরের প্রশ্নটা ছিল টাকায় 60টি দরে ক্রয় করে টাকায় 5টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এই জাতীয় অঙ্কের সময় যে দেখো কয়টি আছে, এখানে কয়টি আছে? এক জায়গায় আছে 7টি, এক জায়গায় 5টি। অর্থাৎ সংখ্যাটা কি একই করতে হবে, অর্থাৎ সেম করতে হবে। অর্থাৎ 7টির ক্রয় মূল্য কত? 1 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য কত হবে? 1/7। আবার অনুরূপভাবে 5টির বিক্রয় মূল্য কত? 1 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে? 1/5। এখানে নিঃসন্দেহে এই যে 1/5 যে সংখ্যাটা আছে এইটা 1/7 অপেক্ষা কি বড়। অর্থাৎ এখানে যে ক্রয় মূল্য যেটা, সেটা থেকে বিক্রয় মূল্য বেশি। তাহলে লাভ হলো, লাভ কত আসছে আমাদের? লাভটা হবে কত? 1/5 বিয়োগ 1/7। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবে? 2/35। এইটা হলো কি আমাদের লাভ। তো এখানে বলছে কি শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো লাভ বা ক্ষতি কার উপরে নির্ভর করে? ক্রয় মূল্যের উপরে। তাহলে দেখো 1/7-এর জন্য লাভ হচ্ছে 2/35। তাহলে একের জন্য কত হবে? একের জন্য কি হবে? একের জন্য আসলে এখানে এটা হবে কি ভাগ। আর 100-র জন্য কত হবে? যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখব যে 100%-এর জন্য আসবে কত? 40%। অর্থাৎ ক্যালকুলেশন করলে উত্তর হবে কি আমাদের 40%। এটা কি হলো? লাভ। অর্থাৎ আমাদের উত্তর কত হবে এখানে? ঘ নাম্বারটা হবে উত্তর, 40% লাভ। পরের প্রশ্নটা নিচের তথ্যের আলোকে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। এই অঙ্কটা দেওয়া আছে মুনাফা আসল থেকে, অর্থাৎ মুনাফা অধ্যায় থেকে। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1500 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 2000 টাকা হলে 1 বছরের মুনাফা কত হবে? এটা হলো 5 নম্বর প্রশ্ন। দেখো 5 বছরের যখন আছে তখন আমাদের মুনাফা আসল কত? 2000 টাকা। আর 3 বছরের যখন আছে তখন মুনাফা আসল কত? 1500 টাকা। তাহলে এখানে এই যে 5 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 2 বছরের মুনাফাটা কত আসছে আমাদের? 500 টাকা। 2 বছরের মুনাফা কত আসলো? 500 টাকা। তাহলে 1 বছরের মুনাফা কি অবশ্যই কম হবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ হবে। 500-কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো কত আসবে? 500-কে 2 দ্বারা ভাগ করলে আসবে 250। অর্থাৎ এই খ নাম্বারটা হবে উত্তর 250।
নাম্বার প্রশ্নটা বলছে যে আসল কত টাকা। খেয়াল করো, এখানে যে আমরা মুনাফাটা পেলাম, এটা কয় বছরের মুনাফা ছিল? 2 বছরের। আর এখানের যে মুনাফাটা 250 আসলো, এটা কয় বছরের? 1 বছরের মুনাফা। তো এখানে যে কোনো একটার সাথে আমরা মিল করবো, হয় 3 নয়তো 5 বছর। তাহলে 1 বছরের মুনাফা যদি 250 হয়, তাহলে 3 বছরের মুনাফা কি হবে? 150-এর সাথে 3 গুণ হবে, তাহলে কত হবে? 750 টাকা। প্রশ্নে 3 বছরে মুনাফা আসল কত ছিল? 1500 টাকা। আর 3 বছরে আমরা মুনাফা কত পেলাম? 750 টাকা। বিয়োগ করলে কত হবে? 750 টাকা। তাহলে এখানে উত্তর কত হবে? আসল টাকা হবে কি? 750 টাকা। 7 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। ঘরটির ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে ঘরটির মেঝের কর্ণের দৈর্ঘ্য কত মিটার? তো এখানে কি বলছে? দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ আমরা যদি প্রস্থকে এক্স ধরি, তাহলে দৈর্ঘ্য কি হবে? 2x। তাহলে ক্ষেত্রফল কি হবে? 2x, এর সাথে গুণ হবে কি এক্স, তার মানে কি 2x²। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গমিটার, অর্থাৎ 2x² সমান কত হবে? 512। এখন এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি উভয় পাশে, দেখবে 256 আসবে। 256 যদি আমরা বর্গমূল করি, 256 বর্গমূল হবে 16। অর্থাৎ এখান থেকে প্রস্থ কত? 16 মিটার। আর দৈর্ঘ্যটা কত হবে? 2 এর সাথে যদি আমরা 16 গুণ করি, তাহলে কত আসবে? 32। অর্থাৎ দৈর্ঘ্য হবে কি? 32 মিটার। এখানে ঘরটা ছিল আয়তকার, অর্থাৎ ঘরটা হচ্ছে এরকম। তো এখানে আমরা পেলাম কি? ঘরের মেঝের দৈর্ঘ্য 32, প্রস্থ পেলাম কত? 16। আমাদের বের করতে হবে কি? এই কর্ণটা। তো এই কর্ণটা কি? এটা অবশ্যই সমকোণ। অর্থাৎ এই কর্ণ যখন বের করব, তখন আমরা কি করব? পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। অর্থাৎ এখানে কি করব? দৈর্ঘ্যের উপরে স্কোয়ার যোগ প্রস্থের উপরে স্কোয়ার, এর বর্গমূল। অর্থাৎ এই আয়তকার ঘরের মেঝের যখন আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব, তখন আমরা কি করব? 32-এর উপরে স্কোয়ার দিব যোগ 16-র উপরে স্কোয়ার দিব। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখবে 32-এর উপরে যদি আমরা স্কোয়ার করি, কত আসবে? 1024। আর 16-র উপরে স্কোয়ার করলে 256। ভেতরের অংশটুকু যদি আমরা যোগ করি, তাহলে আসবে কত? 1280। 1280-কে আমরা লিখতে পারি 256 × 5। এখন এটার যদি আমরা বর্গমূল করি, দেখবে যে 16 √5 আসবে। অর্থাৎ এখান থেকে উত্তরটা হবে, 7-এর উত্তরটা হবে কি? ঘ নাম্বার। 8 নম্বর প্রশ্ন ছিল 20 এওর সমান কত ছটাক। এইটা তোমাদের আসলে মুখস্থ বিদ্যা, এটা যে যত ভালো মনে রাখতে পারবে, তার জন্য অঙ্কর অ্যান্সার করা খুবই ইজি হবে। এখন আমরা কি জানি? যে 1 এওর, 1 এওর সমান আমরা লিখতে পারবো 100 বর্গ মিটার। তো এখানে কত আছে? 20 এওর। তাহলে 20 এওর সমান আমরা কত লিখতে পারবো? 20 × 100 বর্গমিটার। তাহলে কত আসলো? 2000 বর্গমিটার। এখন এই যে 2000 বর্গমিটার পেলাম, এটাকে আমরা ছটাকে কনভার্ট করব। আমরা জানি 4.18 বর্গমিটারে 1 ছটাক হয়। তাহলে 1 বর্গমিটারে কি এটা দ্বারা ভাগ হবে? তাহলে 2000 বর্গমিটার যদি বলি, তাহলে কি হবে? 2000 বর্গমিটারের জন্য আমরা লিখব কি? 2000 ভাগ 4.18 ছটাক। অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের ভাগফল আসবে 477.5 ছটাক প্রায়, যেটাকে আমরা আসলে লিখতে পারি কি? 478 ছটাক। অর্থাৎ এই 478 ছটাক হচ্ছে ক নাম্বার অপশন, এটাই আমাদের উত্তর। 1 ঘনমিটার সমান কি? এটাও মুখস্থ বিদ্যা, যে 1 ঘনমিটার সমান 1 স্টেয়র বলতে পারি, আবার 35.3 ঘনফুট বলতে পারি। কিন্তু দেখবে যে 130.8 ঘনগজ, এটা কিন্তু হবে না। তাহলে আমাদের উত্তর হবে এই যে ক নাম্বার যে অপশনটা আছে, 1 এবং 2, এই দুইটা সঠিক, 3 নাম্বারটা সঠিক না, অর্থাৎ উত্তর হবে ক। এবার 10 নম্বর প্রশ্ন বলছে a+1/a সমান যদি 7 হয়, তাহলে √a+1/√b সমান কত হবে? যেখানে এর মানটা 0, যেখানে এর মানটা 0 থেকে বড়। তো এই অঙ্কটা করার জন্য আমাদের দেওয়া আছে কি? a/1/a সমান কত দেওয়া আছে? 7। এখন তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধিটা কি? দেখো, আমরা এটাকে লিখতে পারি, এ কে লিখতে পারি √a, এর উপরে আমরা বর্গ চিহ্ন দিব। আবার 1/a কে লিখতে পারি
1/√a অর্থাৎ স্কোয়ার রুট a এর উপরে বর্গ। তারপরে আমরা এটাকে একটু সাজাই, 2 × √a ইন্টু 1/√a। এরপরে কি করব, এখানে দেখো এই রুটে রুটে কাটা গেল, আমরা অতিরিক্ত কি নিলাম, +2, তাহলে এই 2 কে আমরা কি বিয়োগ করে দেবো, আর সমানের ডান পাশে 7 আছে, এই 7 কে আমরা রেখে দিলাম। তাহলে কি আমাদের যে রাশিটা দেওয়া ছিল তার কোনো রকম পরিবর্তন হলো না। এখন এই যে ওপরের এই তিনটা পদকে আমরা কি লিখতে পারি, যে √a + 1/√a এর উপরে কি হোল স্কোয়ার, আর এই 2 এই পাশে মাইনাস আছে, ডান পাশে কি গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। এইটুকুকে লেখা যায় √a + 1/√a এর উপরে কি স্কোয়ার, আর এটা হলো কি 7 আর 2 9। এখন আমরা যদি উভয় পাশে বর্গমূল করি তাহলে লিখতে পারি √a + 1/√a সমান কত, 3। দেখো তো এই 3 কোন অপশনে আছে, গ নাম্বার অপশনে, তাহলে এই গ নাম্বার হবে আমাদের কি উত্তর। পরের প্রশ্ন, নিচের তথ্যের আলোকে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। তথ্যটা কি দেওয়া আছে, যে x + 1/x সমান কত বলা আছে, 2। তো এই অঙ্কটা করার জন্য ডিটেলস করা যায়, আবার যেহেতু আমরা নৈবেত্তিক আমরা একটা শর্ট পদ্ধতি দেখব। শর্ট পদ্ধতিটা কি, যে আমরা এখান থেকে লিখতে পারি লসাগু কত হবে, এক্স। তাহলে যদি আমরা লসাগু এক্স হয় তাহলে এখানে আমরা লিখতে পারবো x² + 1 সমান কত, 2, বা x² + 1 সমান 2x, বা x² - 2x + 1 সমান কি 0। তো এটাকে যদি আমরা সূত্র আকারে লিখতে চাই, x - 1 হোল স্কয়ার লেখা যায়, এটুকু সমান কি 0। এখান থেকে আমরা লিখতে পারি x - 1 সমান কি 0, অর্থাৎ এখান থেকে এক্স এর যে মানটা আসলো সেটা আসলো কি 1। এইবার দেখো ভেতরে কি বলছে, অঙ্কটা কি ছিল, যে √x³ ভেতরে -1/√x³। এবার তুমি যদি এক্স এর মান 1 বসাও দেখবে যে কি হবে, এখানেও 1 হবে, আবার এই অংশটুকুর ক্যালকুলেশন করলেও 1 হবে, তার আগে কি একটা মাইনাস হবে, তাহলে এটার ক্যালকুলেশন কত হবে, 0। তার মানে এখান থেকে উত্তরটা হবে কি ঘ নাম্বারটা। সেম 12 নম্বরের ক্ষেত্রেও কিন্তু তুমি তাই করতে পারো। 12 নম্বর প্রশ্নটা কি আছে, x⁴ 1/x⁴। তো তুমি যদি এখানে মান বসাও, এক্স এর মান 1, তাহলে 1 এর পাওয়ার যাই করবে 1ই হবে। তাহলে এখানে কত হবে, 1 প্লাস এখানে 1, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, 2। অর্থাৎ 12 নম্বরের উত্তর হবে খ। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে x³ + y³ x³ - y³ এবং x⁶ - y⁶ এর গসাগু কত। তাহলে এখানে তিনটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, এই তিনটা বীজগাণিতিক রাশিকে আমাদের উৎপাদকে প্রথমে বিশ্লেষণ করে নিতে হবে। তাহলে x³ + y³ এটাকে লেখা যায় কি x + y ইন্টু x² - xy + y²। x³ - y³ এটাকে লেখা যায় কি x - y x² + xy + y²। এটা আর কিছুই না, আমরা যে ঘন নির্ণয় শিখেছি, অর্থাৎ ঘনর যে অধ্যায়টা আছে সেখানকার সূত্র প্রয়োগ করেছি, উৎপাদকের সূত্র। আবার তৃতীয় রাশি দেওয়া আছে কি x⁶ y⁶। এটাকে আমরা যদি ভাঙি তাহলে লেখা যায় কি x³ এর উপরে স্কোয়ার y³ এর উপরে স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি x³ + y³ আর লিখতে পারি কি x³ - y³। অর্থাৎ আমরা কি করলাম, a + b ইন্টু a - b এর ফর্মুলা। এখন দেখো এইটাও কিন্তু আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়, প্রথম যে রাশিটা আছে। তো এটাকে লেখা যায় কি x + y, আগের মতোই, যে x² - xy + y²। আবার এটাকে লেখা যায় কি x - y x² + xy y²। এই যে তিনটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, দেখো এদের মধ্যে কিন্তু কোনো কমন পদ নাই, এটা এইটা এবং এইটার মধ্যে কোনো কমন পদ নাই। যখনই কোনো সাধারণ বা কমন পদ না থাকবে তখন তার গসাগু কত হয়, 1 হয়। তাহলে 13 নম্বর প্রশ্নের উত্তর কত হবে, ক। 14 নম্বর প্রশ্ন হলো p+x ডিভাইডেড p - x। এখানে দেখো ভাগ দেওয়া আছে, তো যখনই ভাগ দেওয়া থাকে তখন আমরা কি করি, একটা গুণ চিহ্ন দিয়ে লবকে হর, হরকে লব করি, অর্থাৎ p² - x² উপরে যাবে, এবং p+x² এটা কি আসবে, নিচে চলে আসবে, অর্থাৎ হরে চলে আসবে। এখন লিখতে পারি আমরা কি p+x p - x, গুণ চিহ্ন দিলাম, উপরেরটাকে লেখা যায় p+x p - x, অর্থাৎ a + b ইন্টু a - b। আর নিচেরটা যেমন আছে তেমনই আমরা রাখতে পারি, বা লিখতে পারি p+x ইন্টু p+x।
এখন দেখো এইটা 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 কাটাকাটি যায়, অর্থাৎ আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাই? 1। তাহলে 14 নম্বর প্রশ্নের উত্তর কত হবে? ক। 15 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে যে x² + 6x + 5 ডিভাইডেড বাই x² + 10x + 25 এর সমতুল ভগ্নাংশ কি হবে? অর্থাৎ এই ভগ্নাংশটার লঘিষ্ঠকরণ করলে কি আসবে সেটা উত্তর হতে পারে। বা এখানে যে আরো দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশের লঘিষ্ঠকরণ আর ওই দুইটার লঘিষ্ঠকরণ সমান হতে পারে। তো এগুলো আসলে প্রত্যেকটা অপশনই টেস্ট করতে হয়। যেমন এখানে বলছে এইটার সমতুল ভগ্নাংশ কত, তাহলে আমরা ওপরের অংশটুকুকে যদি ভাঙি x² + 6x + 5, এটাকে আমরা এরকম লিখতে পারি x² + 5x + 5, অর্থাৎ মিডিলটা। এখান থেকে আমরা যদি কমন নিই, কমন টমন নিয়ে লাস্ট পর্যন্ত আমরা কি পাবো? x + 5 × x + 1, অর্থাৎ ওপরের অর্থাৎ লবের যে ভগ্নাংশটা আছে সেটা হবে কি x + 5 × x + 1। আবার নিচেরটা যদি এরকম করতে চাই, খেয়াল করো এখানে লেখা যায় কি x² + 5x + 5x + 25। এখন এইটা থেকেও কিন্তু আমরা কমন নিতে পারি, কমন টমন নিয়ে লাস্ট পর্যন্ত আসবে কি x + 5 × x + 5। এইবার খেয়াল করো উপরের পদটা কি ছিল, যেটাকে আমরা লিখি কি x + 5 × x + 1 উপরের অংশটুকুর জন্য। আর নিচের অংশটুকু কি পেলাম? যে x + 5 × x + 5। এখন তুমি কাটাকাটি করো, দেখো x + 1 ডিভাইডেড বাই x + 5, তার মানে প্রথম অংশটুকু কিন্তু আসলো, 1 নম্বরটা চলে আসলো। এবার অপশনে 2 নাম্বার যা দেওয়া আছে, 2 নাম্বারটা কি দেওয়া আছে? x² - 2x - 3। এটাকে আমরা লিখতে পারি যে x² - 3x + x - 3। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো কি x - 3 × x + 1। আর নিচের যে অংশটুকু আছে, নিচের অংশটুকু কি আছে? x² + 2x - 15। তাহলে এখান থেকে আমরা পাবো x² + 5x - 3x - 15। ক্যালকুলেশন করলে আসবে কি x + 5 x - 3। এখন x - 3 × x + 1 ডিভাইডেড বাই x + 5 × x - 3। তাহলে x - 3 ক্যান্সেল। তো এখান থেকে আমরা পাবো কি x + 1 ডিভাইডেড বাই x + 5। এই যে এটা এটা কিন্তু প্রথম অপশনটার সাথে মিলে গেল, অর্থাৎ 1 আর 2 একই জিনিস। এভাবে আমরা যদি 3 নাম্বারটা করি তাহলে উপরে আসবে কি 3 নাম্বারটার জন্য যে x + 1 হোল স্কোয়ার, আর নিচে দেখবে আসবে যে x - 5 x + 2। এটা কিন্তু আর কাটাকাটি যাবে না, অর্থাৎ এইটা কিন্তু অন্য দুইটার সাথে মিলবে না। তাহলে এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তরটা হবে আমাদের ক নাম্বার অংশ, অর্থাৎ 1 এবং 2। 16 নম্বর প্রশ্নে 5x - 3y = 9 এবং 3x - 5y + 1 = 0 হলে এক্স এবং ওয়াই এর মান কত এটা নির্ণয় করতে হবে। তো এই জাতীয় অঙ্ক যখন আমরা এমসিকিউ এর উত্তর করব, আমরা সরাসরি অপশন টেস্ট করব, অর্থাৎ উত্তরে কি দেওয়া আছে সেটা দিয়ে চেক করে যদি সমীকরণটা সমান হয়, দুই পাশের সমীকরণের মান সমান হয়, তাহলে আমরা উত্তর বলতে পারবো এটার। তো এই প্রশ্নটাতে আমরা যদি আমরা সিরিয়ালি ক খ এভাবে করে আসব। তো আমি যদি ঘ নাম্বারটা দিয়ে শুরু করি, দেখো এক্স এর মান হচ্ছে কি 3 আর ওয়াই এর মান হচ্ছে কি 2। যদি আমরা বসাই এক্স এর মান যদি 3 বসাই প্রথম সমীকরণে, তাহলে কত হবে? 3 × 5 = 15। আর ওয়াই এর মান যদি 2 বসাই, 3 × 2 = কত হবে? 6। এটা কত? 9। দেখো ডান পাশের সাথে মিলে গেল। আবার দ্বিতীয় সমীকরণেও যদি এই মানটা বসাই, তাহলে কত হবে? 3 × 3 = 9, আর 5 × 2 = কত? 10 + 1। দেখো এটার ক্যালকুলেশন করলে কত হবে? 0, অর্থাৎ ডান পাশের শূন্যর সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ এই প্রশ্নের জন্য উত্তর হবে কত? ঘ নাম্বার, এক্স এর মান 3, ওয়াই এর মান 2। 17 নম্বর প্রশ্নে একটা সেট দেওয়া আছে, এই সেটের উপাদান কি হবে? স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। তো এখানে বলছে কি 2 থেকে বড় 7 থেকে ছোট। 2 থেকে বড় কি হবে? 3, 4, 5, 6। খেয়াল করো এখানে এই সেটের উপাদান কয়টা হলো? উপাদান হলো 4টা। সেটের যদি উপাদান সংখ্যা n হয়, তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা হয় 2n - 1। তাহলে এখান থেকে আমরা কি করব? 2 এর পাওয়ার দেব কত? 4 - 1।
ক্যালকুলেশন করলে কত হবে? 16 - 1 অর্থাৎ কত আসলো? 15। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কি? 15। 18 নম্বর প্রশ্নে একটা সেট ইউ দেওয়া আছে। ইউ সেটটা কেমন হবে, অর্থাৎ সার্বিক সেটটা কেমন হবে? এটা হবে স্বাভাবিক সংখ্যা, এবং এই সেটের উপাদানগুলো হবে 1 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এবং 6। আর একটা সেট দেওয়া আছে এ। এই সেটের উপাদানগুলো হবে কি? স্বাভাবিক সংখ্যা। এখানে যে সত্যটা দেওয়া আছে, সত্যটা হলো কি, 0 থেকে x² বড় হবে আর 15 থেকে ছোট হবে। অর্থাৎ এখানে স্বাভাবিক সংখ্যা কারা? স্বাভাবিক সংখ্যা কি? 1, 2, 3, এরকম চলতেই থাকবে, কন্টিনিউয়াস এরকম চলতে থাকবে। এখন যদি আমরা এক্স এর মানকে 1 বলি, তাহলে x² কত হবে? x² মানে 1 এর উপর স্কোয়ার, 1। ঠিক একইভাবে যদি 2 ধরি, 2 এর উপর স্কোয়ার করলে কত হবে? 4। 3 এর উপর স্কোয়ার করলে কত হবে? 9। 4 এর উপর স্কোয়ার করলে কত হবে? 16। যদি 5 এর উপর স্কোয়ার করি, অর্থাৎ এক্স এর মান যদি 5 হয়, তাহলে কত হবে? 25। অর্থাৎ আমাদের এই সত্যে খালি এই 4টা উপাদান ঠিক হচ্ছে, বাকিগুলো কিন্তু আর হবে না। কোন সংখ্যার জন্য এই যে 4টা সংখ্যা আমরা উত্তর পেলাম, কোন সংখ্যার জন্য, সেগুলোই কিন্তু হবে এই এ সেটের উপাদান। তাহলে এই এ সেটের উপাদান যেটা হবে সেটা কি হবে? 1, 2, 3 এবং 4। এখন এর পূরক সেট মানে কি? ইউ থেকে একে বাদ দিতে হবে, অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেটকে বাদ দিব। তো সার্বিক সেটের উপাদান কারা কারা? সার্বিক সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। আর এখানে আসছে কত? 1, 2, 3, 4। তাহলে বাকি থাকছে কি? 5, 6। অর্থাৎ এই 5 এবং 6 হবে কি এর উত্তর? দেখো 5 এবং 6 হচ্ছে ঘ নাম্বারে আছে, তাহলে ঘ নাম্বারটা উত্তর হবে। 19 নম্বর প্রশ্নটা বলছে যে এই একটা রেখা দেওয়া আছে, এই রেখার লেখচিত্র হলো কি বলছে? 3 এবং -3 বিন্দুগামী। তাহলে আমরা দেখি এই বিন্দুটা ওই রেখার উপরে বসাই দিই। আমরা যদি এই 3 এবং -3 বিন্দুটা x+y=0 রেখার উপরে বসাই, তাহলে কি হয় দেখো তো? যে 3 + -3, তাহলে কত হবে? 3 - 3, এটা কত আসছে? 0। তাহলে এই 1 নম্বরটা কিন্তু ঠিক। এরপরে বলছে যে এটা মূল বিন্দুগামী কিনা। মূল বিন্দু মানে কি? 0 এবং 0। দেখো এখানে যদি আমরা এক্স এর মান 0, ওয়াই এর মান 0 বসাই, তাহলে কিন্তু 0 হয়। তার মানে এই রেখাটা কিন্তু মূল বিন্দুগামী রেখাও। খেয়াল করো, বলছে কি যে এক্স অক্ষের অসমান্তরাল। এখন এটাকে আমরা যদি একটু সাজাই লিখি, আমরা কিন্তু লিখতে পারি y=-x। তো এইটা এক্স অক্ষের অবশ্যই অসমান্তরাল হবে। আমরা কি জানি যে এক্স সমান যখন এ হয়, এক্স সমান এ, অর্থাৎ বিষয়টা যদি আমরা এরকম সব কাগজে স্থাপন করি, এক্স এর মান এ, ডান দিকে এরকম এ। আবার ওয়াই সমান যদি বি হয়, তখন রেখাটা হয় কি এরকম, অর্থাৎ এইরকম আর এরকম হলে সমান্তরাল হয়। কিন্তু এখানে এ y=-x, তাহলে এইটা অবশ্যই এক্স অক্ষের অসমান্তরাল রেখাই হবে। তার মানে এখান থেকে এটা কি এক্স অক্ষের অসমান্তরাল রেখা। তো এখান থেকে আমাদের কি তিনটাই ঠিক, অর্থাৎ অপশন হবে কি ঘ নাম্বার 1, 2 এবং 3 সবগুলোই ঠিক হবে। 20 নম্বর প্রশ্ন বলছে রম্বসের একটি কর্ণ 6 সেন্টিমিটার, ক্ষেত্রফল 24, অপর কর্ণের দৈর্ঘ্য কত? তো রম্বসের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ D1 আর একটা কর্ণ D2। তো এখানে বলছে ক্ষেত্রফল কত? 24। তাহলে এটাকে লিখবো আমরা কি? 24 = ½ মনে করো D1 যদি 6 হয় আর D2টা আমরা বের করব। ক্যালকুলেশন করলে দেখবে এখানে 4 আসবে, কত D2 সমান কত আসবে? 8। তাহলে এই প্রশ্নের উত্তর হবে খ নাম্বার, 8 হবে। এবার বলছে নিচের প্রশ্নের আলোকে 21 এবং 22 নং প্রশ্নের উত্তর দাও। বলছে কি যে চিত্রে এ বি সমান বিসি সমান এসি, এইগুলো সমান এবং বাহুগুলোর মধ্যবিন্দু ই, এফ এবং ডি। তখন দেখো বি সি ডি ই, এইটা কি? এই রেখা এই রেখা সমান্তরাল। যখনই দুইটা রেখার মধ্যবিন্দুর সংযোগ সরল রেখা হয়, তখন সেটা তৃতীয় বাহুর সমান্তরাল হয়। এটা একটা উপপাদ্যতেই আছে। তো সেই ক্ষেত্রে এক জোড়া বাহু যখন সমান্তরাল হয়, সেটা কি হয়? ট্রাপিজিয়াম। তাহলে এটার উত্তর কি হবে? গ নাম্বার, ট্রাপিজিয়াম। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোণ বিএফডি কত ডিগ্রি? এই যে ওপরের চিত্রটা, ওপরের চিত্র কি? এ ই ডি, এই মধ্যবিন্দুর সংযোগ রেখাগুলো যদি থাকে, এদিকে যোগ করি, প্রত্যেকটাই একটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে এইটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের এ ই ডি কোণ এটা হলো কত? 60 ডিগ্রি। এইটা যদি 60 হয়, এই কোণটাও কিন্তু হবে 60 ডিগ্রি। আবার এইটাও কিন্তু 60 ডিগ্রি হবে, এই যে এই অংশটুকু কিন্তু 60 ডিগ্রি হবে। এখন এই পুরো অংশটুকু কি? 180 ডিগ্রি।
আর এই অংশটুকু তাহলে অবশ্যই কত হবে, 120 ডিগ্রি। এগুলো কিন্তু মুখে মুখেই বলা যায়। অর্থাৎ এই 22 নম্বর প্রশ্নের উত্তর হবে কি, খ নাম্বার 120 ডিগ্রি। 23 নম্বর প্রশ্ন, 1256 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃহত্তম জ্যা বলতে কি, ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমাদের প্রথমে ব্যাসার্ধ বের করে নিতে হবে। তা আমরা কিন্তু এটা জানি যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর এই ক্ষেত্রফলটা দেওয়া আছে কত, 1256। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা আর এর মান যেটা পাবো, আর এর মান পাবো কত, 20। আর এর দ্বিগুণ মানে কি, 2r, অর্থাৎ 2 এর সাথে আমরা কত গুণ করব, 20-কে গুণ করব, তাহলে কত আসবে, 40। তাহলে আমাদের এই 40ই কিন্তু উত্তর হবে। তাহলে দেখো 40 কত আছে, গ নাম্বারে। অর্থাৎ এর যে বৃহত্তম জ্যা বা ব্যাস যেটা, সেটা হবে 40 সেন্টিমিটার। এর পরের প্রশ্ন বলছে, দেখো এটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে দেওয়া হয়েছে, যে ও এ সমান বলা হচ্ছে কত, 4, ও এম বলা হচ্ছে 3, আর এটা সমকোণী ত্রিভুজ। যেহেতু ত্রিভুজ এ ও এম সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারবো, ও এ এর উপরে স্কোয়ার সমান ও এম এর উপরে স্কোয়ার যোগ এ এম এর উপরে স্কোয়ার। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এ এম স্কোয়ার সমান কি আসবে, ও এ স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার। তাহলে ও এ স্কোয়ার মানে কি 4 এর উপরে স্কোয়ার, ও এম মানে কি 3 এর উপরে স্কোয়ার। তো এটাকে লেখা যায় কি, 16 - 9, তাহলে এটা কত, 7। বা এটাকে আমরা লিখতে পারি কি, এ এম সমান কি, √7। এখন দেখো এই যে অংশটুকু এ এম, আর একটা উপপাদ্য আমরা কি পড়েছিলাম, যে বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যার ওপরে লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। অর্থাৎ আমরা যদি এ বি বের করতে চাই, তাহলে কি হবে, 2 × এ এম। তাহলে 2 এর সাথে যদি এম গুণ করি, কত আসবে, 2√7। আমাদের উত্তর কি হবে, এই যে খ নাম্বার যেটা আছে, এটা হবে উত্তর, যে 2√7। 25 নম্বর প্রশ্নে, নিচের কোন পরিমাপের জন্য একটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। এটা আসলে তুমি পিথাগোরাসের উপপাদ্য কোনটার জন্য সত্য হয় সেটা দেখতে হবে। তো এখান থেকে আমরা যদি এরকম লিখি যে 5-এর ওপরে স্কোয়ার, 12-এর ওপরে স্কোয়ার, এটা দেখবে যে আসবে কত, 169, যেটাকে লেখা যায় কি, 13-এর ওপরে স্কোয়ার। অর্থাৎ এই যে খ নাম্বার যে প্রশ্নটা আছে, এটা কিন্তু এই প্রশ্নের উত্তর হবে। 26 নম্বর প্রশ্নে, এবিসি একটি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, বিসি হচ্ছে 18 ইঞ্চি, এসি 30 ইঞ্চি হলে ক্ষেত্রফল কত বর্গ ফুট। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি, ক্ষেত্রফলের জন্য হাফ ইন্টু এ বি ইন্টু বিসি। এখন দেখো যে সরাসরি কিন্তু এখানে এ বি এর মানটা দেওয়া নাই। তো এই জায়গা থেকে আমরা কি করতে পারি, যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে 30-এর ওপরে স্কোয়ার, এ বি এর ওপরে স্কোয়ার যোগ বিসি অর্থাৎ 18-এর ওপরে স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি, এ বি এর যে মানটা আমরা পাবো 24, এটা কোন এককে পাবো, ইঞ্চি এককে পাবো। কিন্তু প্রশ্নের উত্তর বলছে কত বর্গ ফুট। তাহলে এই ইঞ্চিকে আমাদের কি করতে হবে, ফুট বানাতে হবে। আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফুট, তাহলে 24 ইঞ্চিতে কত হবে, 2 ফুট হবে। আবার এই যে বিসি যেটা ছিল, বিসি কত ছিল, বিসি ছিল কত, 18, এটা ছিল কিন্তু ইঞ্চিতে। এটাকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, দেখবে এটা আসবে কিন্তু 1.5 ফুট। এইবার তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে, হাফ ইন্টু 2 × 1.5। যদি ক্যালকুলেশন করি 1.5, এটা হচ্ছে বর্গ ফুট। অর্থাৎ আমাদের এখান থেকে যে উত্তরটা হবে, সেই উত্তরটা কত আসবে, এই ক নম্বর 1.5। 27 নম্বর প্রশ্নটা একেবারে ইজি, বলছে 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক। তো বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার। তো এখানে বলা আছে কি, বৃত্তের ব্যাসার্ধ কত, 1 একক, অর্থাৎ আর এর মান কত, 1, এর উপরে স্কোয়ার, তাহলে কত হবে, পাই। তাহলে 27 নম্বর প্রশ্নের উত্তর হবে কি, ঘ। এবার 28 নম্বর প্রশ্নটা বলছে যে 250 রানের মধ্যে 50 রানের পাই চিত্র কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই প্রশ্নের সমাধানের জন্য এই 50 রান 250-এর কত অংশ, এটা কিন্তু আগে বের করতে হবে। দেখো 50 রান 250-এর কত অংশ, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 1/5, অর্থাৎ 1/5, অর্থাৎ 5/1 অংশ। আর আমরা পুরো সম্পূর্ণ অংশের জন্য কত পাই, অর্থাৎ পুরো অংশের জন্য আমরা পাই
360 ডিগ্রি। তাহলে 1/5 এই অংশের জন্য আমরা কত হবে, 360 ডিগ্রির সাথে গুণ করে দেব। তাহলে আমরা যদি গুণ করি, গুণ করলে কি পাবো, আমরা এখানে যদি গুণ করি তাহলে দেখবে যে 72 ডিগ্রি হবে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কি, 72 ডিগ্রি। 29 নম্বর প্রশ্নে বলছে 30 এবং 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক কত। তো 30 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি, 30 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখো, 31, 37, 41, 43, 47, 53, 59। তাহলে এই কয়টা হচ্ছে যে 30 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা। এখন মধ্যক কি, যদি উপাত্তের সংখ্যা বিজোড় হয় তাহলে মাঝে যে থাকবে সেই হচ্ছে মধ্যক। দেখো তো এখানে কয়টা সংখ্যা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো এখান থেকে তিন, এখান থেকে তিন, তাহলে মাঝে কে থাকছে, 43। তাহলে খ নাম্বার হবে এই প্রশ্নের উত্তর, 43। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় কোনটি। দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এইটের বইতে কয়টা বলা আছে, গড়, মধ্যক এবং প্রচুরক। তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় কোনটি, এই যে শ্রেণীসীমা, এটা কিন্তু উত্তর, অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে 30 নম্বর প্রশ্নের উত্তর। এখন তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো আমার এই উত্তরের সাথে মেলাও এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও তোমার কয়টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এবং ভিডিওটি দ্বারা তুমি যদি উপকৃত হও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই সমাধান, অর্থাৎ জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর সমাধান তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। সবাইকে ধন্যবাদ।